জুলাই বিপ্লবের বর্ষপূর্তি অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় পেশাজীবী জাতীয়তাবাদী পেশাজীবী আজকের এই সম্মেলনে উপস্থিত সভাপতি, এখানে উপস্থিত আছেন আমার সহকর্মী, পেশাজীবীদের একজন মুরব্বী, যার রাজনৈতিক সংগঠনকারী হিসাবে হয়তো ডক্টর জাহিদের মতো সময় মধ্যে কেউ দেয় না। পেশাজীবীদের একত্রীকরণ এবং সম্মিলিতভাবে পেশাজীবীদের নেতৃত্বে আমার আন্দোলনে সেটা আমার সহকর্মী ডক্টর জাহিদ, বিএনপি স্থায়ী কমিটির সম্মানিত সদস্য ডক্টর সাদাত হোসেন, আপনাদের জনগণের মেয়র, প্রিয় মেয়র, খুব ভালো কাজ চালিয়ে যাচ্ছে। আমরা খুব আশাবাদী সাদাতের নেতৃত্বে। সবচেয়ে বড় কথা হচ্ছে সততার সাথে। এই রাজনীতিতে সততা খুবই, এই জিনিসটা এখনো পাওয়া মুশকিল হয়ে গেছে। ওর সততা আছে, এই জন্য আমরা আশাবাদী। ওর উদ্যোগ আছে, কর্মঠ একজন মেয়র আমরা পেয়েছি। বিএনপির জন্য না, আসলেই একটি অনেক দিনের পরে একটি পরিবর্তন হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের একজন মানুষ আমরা আছে, সাহায্য কষ্ট করে যাচ্ছে, সে দিন রাত কষ্ট করে যাচ্ছে। আমরা সকলে তাকে সহযোগিতা করা দরকার। উপস্থিত নেতৃত্ব, পেশাজীবী ভাই বোনেরা, বোনের সঙ্গে তো দেখতেই পাচ্ছি, সব তো ভাইয়েরা দেখতে ওইখানে আছে। এটা আবার একটু জেন্ডার ইস্যু হয়ে যায়। তা আমি পেশাজীবীদের অনুরোধ করব যে এই সংখ্যা কিন্তু বাড়াতে হবে। আপনারা পুরুষ ৯৯ জন, একজন মহিলা রিপ্রেজেন্টেটিভ, খুবই কম। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ, একজন বক্তৃতাও তো করেন না, একজন মহিলাকে বক্তৃতাও তোমার দিতে হবে আজকে। হ্যাঁ, এটা হয় না, এটাকে ঠিক মতো নিয়ে আসতে হবে। জাহিদ, ডক্টর জাহিদ এখানে কিন্তু কোনো মহিলা বক্তৃতা দিতে পারেননি। যাই হোক, আগামী দিনে যে নতুন বাংলাদেশ বললে তো হবে না, সবকিছু পরিবর্তন আনতে হবে আমাদের। এই দিনটিতে আমাদের আজকে কিছু, আমাদের জন্য কিছু শিক্ষণীয় ব্যাপার আছে এই দিনটিতে। সেটা হচ্ছে এই যে আমাদের এত মানুষ যাদের ত্যাগের বিনিময়ে, যাদের আত্মত্যাগের মাধ্যমে গত ১৬ বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমি ধরেছি যারা, তাদের কিন্তু অনেককে কিন্তু আমরা ভুলে যেতে বসেছি। এখন জুলাই আগস্ট নিয়ে যত আলোচনা হচ্ছে, কিন্তু দীর্ঘ ১৬ বছরে যে মানুষগুলো এই আন্দোলনকে একটা কঠিন সময়ের এর মধ্যে দিয়ে আসছে, এই লোকগুলোর ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে গেছে, এদের পরিবার ধ্বংস হয়ে গেছে, এরা চাকরিচ্যুত হয়েছে, এরা বাড়ি করে থাকতে পারে না, এরা বেশিরভাগ সময় কোর্ট কাছারিতে কাটিয়েছে। এবং এদের পরিবারের সদস্যরা, আমি জানি, এটা বলতে আমার খারাপ লাগছে, অনেকের স্ত্রী স্বামী না থাকার পর বছর পর বছর তার স্বামীকে ত্যাগ করে চলে গেছে। এরকম ঘটনা আছে, আমার জানা আছে। আমরা বোধহয় জুলাই আগস্ট নিয়ে আমাদের আগ্রহ উৎসাহ থাকতে হবে। এটা হচ্ছে সমাপ্তি সবসময় মানুষের মনে থাকে, কিন্তু এর আগে যারা কাজ করে সেটা
মন থেকে ক্রমান্বয়ে চলে যায়। এই জন্য আমরা আজকে জুলাই বিপ্লবের কথা বলতে গিয়ে আমাকে পুরো 16 বৎসরের আন্দোলনের যে অবদান, যাদের অবদান শুরু হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দিয়ে। এই আন্দোলনের 1 নম্বর ভূমিকা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এটাও কিন্তু অনেকে বলতে ভুলে গেছে, আপনারা খেয়াল করবেন। আমরা জুলাই আগস্টের কথা বলতে বলতে কিন্তু যার সবচেয়ে বেশি অবদান, যার অলমোস্ট জীবনের বিনিময়ে বাংলাদেশের মানুষকে রাস্তায় নামাতে সক্ষম হয়েছে, ওনার জীবনের বিনিময়ে দেশনায়ক তারেক রহমান, জনাব তারেক রহমান সাহেব, তারও জীবনের বিনিময়ে, এবং সেখান থেকে জাতিকে বৎসরের পর বৎসর এই আন্দোলনকে ঐক্যবদ্ধ রাখতে সক্ষম হয়েছে। সেই কথাটাও কিন্তু এই জুলাই আলোচনায় খুব কম করে আসছে। আসলে আন্দোলনের নায়ক তো ছিলেন তারেক রহমান, আন্দোলনের মূল নায়ক হচ্ছে তারেক রহমান, এবং সবচেয়ে বেশি দিন আত্মত্যাগ সেটা হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এইটা দিয়ে শুরু করতে হবে বক্তৃতা, এটা দিয়ে শুরু করতে হবে। যাদের কারণে আজকে শেখ হাসিনা দেশ ছেড়ে পলায়ন করতে বাধ্য হয়েছে। জুলাই আগস্টের আন্দোলন অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই, কিন্তু জুলাই আগস্টের আন্দোলনে সাধু বলে গেছেন, ডক্টর রায় সাহেব বলে গেছেন, জুলাই আগস্টের আন্দোলনে সেখানেও তো সবচেয়ে বৃহত্তম, সবচেয়ে বেশি ভূমিকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের, শ্রমিক দলের, ছাত্র দলের, স্বেচ্ছাসেবক দলের, সমস্ত অঙ্গ সংগঠনের সবচেয়ে বেশি মানুষের প্রাণ হারিয়েছে বিএনপির সাথে সম্পর্কিত যারা রাজনীতি করেছে। সবচেয়ে বেশি মানুষ জেলে গেছে বিএনপির 90% মানুষ যারা জেলে ছিল, আমার সাথে যারা ছিল 90% হচ্ছে বিএনপির জনগণ। এই শেষবার যখন আমি জেলে গেলাম শেখ হাসিনার পতনের 17 দিন আগে, আমার তো ধারণা ছিল আমি আর জীবন থেকে জেল বের হতে পারবো না। পুলিশ হত্যা থেকে শুরু করে যত মামলা আমার বিরুদ্ধে দিয়েছে আর অন্যদের বিরুদ্ধেও দিয়েছে, এবার আমার ধারণা ছিল বাকি জীবন কিভাবে জেলে কাটাবো। সেখানে 10,000 মোট বন্দী হয়েছে, প্রায় 10,000-এর মতো। তার মধ্যে কমপক্ষ হলে 9,000 হচ্ছে বিএনপির নেতাগুলো, আর 1,000-এর মধ্যে রিক্সাওয়ালা ভাই আছে, ঠেলাগাড়ি ভালো ভাই আছে, বিভিন্ন মানুষ আছে, শিক্ষার্থীরা আছে, বিভিন্ন ভাবে আছে জেলের ভিতরে। এদের কথা কেউ কিছু বলছে না। ওই জেলের ভিতরে চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করছে আমাদের সামনে, চিকিৎসা তাদেরকে দেয়নি। এবং জেলখানায় আমাদের সবচেয়ে বড় ভয় ছিল, আমাদের যদি শারীরিক বড় ধরনের কোনো অসুস্থতা হয় আমি চিকিৎসার অভাবে মারা যাব। ফখরুল ভাই আমরা ডাক্তার দেখানোর জন্য, উচ্চ চিকিৎসার জন্য ইয়েতে যাওয়ার জন্য, ওটাকে এখন নাম কি হয়েছে বঙ্গবন্ধুটা, বঙ্গবন্ধুর নাম এখন কি, মেডিকেল অ্যাসোসিয়েশন, বাংলাদেশ মেডিকেল বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি। আমরা বলেছি আমরা আর একটু ভালো চিকিৎসার দরকার। ফখরুল ভাই আমার থেকে আরো বেশি অসুস্থ ছিল। ওরা বলছে স্যার এটা তো অনুমতি লাগবে, অসুস্থ আমরা, অনুমতি দেবে আরেকজন, তারপর আবার চিকিৎসা হবে। অনুমতি কোনোদিন আসে না। চিন্তা করেন, বেগমকে চিকিৎসা না দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। আমাদেরও যদি কিছু হতো আমরা কিন্তু চিকিৎসার অভাবে জেলখানায় মারা যেতাম। এই যে একটা চরম একটা কঠিন সময় যে আমরা অতিক্রম সবাই করেছি, বিএনপির নেতা কর্মীরা সর্বস্তরে, এই কথাগুলো
জুলাই আগস্টের আলোচনায় একেবারে আসছে না। ওই যে ওয়াসিমের নামটা পর্যন্ত ঢাকায় আমি কোথাও দেখিনি। জুলাই আগস্টের এইসব আলোচনায় ওয়াসিমের নাম কোথাও নাই, কিন্তু যিনি যে প্রথম শাহাদত বরণ করল তার নাম নাই। কিন্তু যাক, এই কথাগুলো আমি এই জন্য বলছি, আমরা কিন্তু এটা নিয়ে কেন খুব বেশি বাড়াবাড়ি করি নাই, এটা নিয়ে প্রশ্নবিদ্ধ করি নাই একটা কারণ, এই বিপ্লব, এই আন্দোলনকে আমরা বিএনপির কৃতিত্ব হিসাবে দেখাতে চাই না। আমরা এটা সমস্ত জাতির সবাই একসাথে আন্দোলন করে যে পতন হয়েছে, আমরা সেটাকে সেইভাবে দেখাতে চেয়েছি। কৃতিত্বের দাবিদার যে বিএনপি সবচেয়ে বেশি, এই কথাটা কিন্তু আমরা কোনোদিন আজ পর্যন্ত তারেক রহমান সাহেবও বলে নাই, আমরাও বলিনি। একটাই কারণ, আন্দোলনকে দ্বিধা বিভক্তি আমরা করতে চাই না, আন্দোলন নিয়ে বিভাজন আমরা করতে চাই না। আমরা এই আন্দোলনকে বাংলাদেশের সকল মানুষের আন্দোলনের সফলতা হিসাবে দেখতে চেয়েছি, যেই কারণে বিএনপি কোনো সময় কৃতিত্ব দাবি করে না এবং করবেও না। এটা বাংলাদেশের 18 কোটি মানুষের আন্দোলন হিসেবে আমরা এটাকে আখ্যা দিয়েছি। অনেকটা শেখ হাসিনার তার মুক্তিযুদ্ধের কৃতিত্বের কথা আমার কাছে মনে পড়ে। মুক্তিযুদ্ধ করলো কারা, আর তার কৃতিত্ব দাবি করলো সারা জীবন শেখ হাসিনা। এটা তো একই চিন্তা হয়ে গেল না? বাংলাদেশের 30 লক্ষ মানুষ প্রাণ দিয়েছে, বাংলাদেশের মহিলারা তাদেরকে তারা রেপের শিকার হয়েছে, কোনো কিছু আসবে না, কৃতিত্ব শেখ হাসিনা তার পরিবার। তো অনেকটা সেরকম হয়ে যায়। এই জন্য বিএনপি কোনো কৃতিত্ব দাবি করছে না। তবে রেকর্ডের জন্য কথাগুলো আমি এই জন্য বললাম, ফর রেকর্ডের জন্য এগুলো আমাদের নেতা কর্মীদের সর্বপর্যায়ে আমাদের জানতে হবে। এই যে ডকুমেন্টারি, যে দুইটা ডকুমেন্টারি দেখলাম, পরে ডকুমেন্টারিটাতেও বিএনপির কৃতিত্বের কিছুটা অংশ আছে। কিন্তু এই যে আমি বললাম, আমাদের এই শুধুমাত্র রাস্তার জায়গাটা দেখানো হচ্ছে, যে পিছন থেকে যে বিএনপি নেতাদের বাড়িতে বাড়িতে ঢুকে তাদেরকে তুলে নিয়ে যাচ্ছে, পুরো এলাকা বন্ধ করে দিয়ে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এই কথা বন্ধ করেন। আমরা কিন্তু আমাদের ডকুমেন্টারি দেখলে কিছুই আনতে পারি না। বিএনপির নেতা কর্মীরা কিভাবে যে প্রত্যেকদিন ইয়েতে যাচ্ছে, কোর্টে যাচ্ছে এবং তাদের বেল প্রত্যাখ্যান হচ্ছে, এগুলো আমরা আনতে পারি না। আমাদের নেতা কর্মীরা কতজন জেলে চিকিৎসার অভাবে মারা গেছে, আমাদের ডকুমেন্টারি আমরা আনতে পারি না। এবং জেলের মধ্যে ডিবির অফিসে আমাদের নেতা কর্মীরা আমার সামনে ওদেরকে তুলে নিয়ে যাচ্ছে, যখন আসতেছে ফেরত হাঁটতে পারছে না, কান্না করছে, এমন নির্যাতন করেছে এগুলো আমার সামনে, আমি যখন ডিবি অফিসে তখন। এগুলো আমরা তো আনি নাই, ডকুমেন্টারি আনতে পারি নাই, কারণ এগুলো সবকিছু যোগ করে যদি ডকুমেন্টারি করি, তাহলে এটা নিয়ে আর প্রশ্নবিদ্ধ হওয়ার কোনো সুযোগ থাকবে না। এই কথাগুলো আমাদের বলতে হবে, জানতে হবে। এখন আজকের প্রেক্ষাপটে যে আগামী দিনের বাংলাদেশ, বিএনপির 31 দফা, আমাদের অ্যালাইড পার্টি যারা আছে তাদেরকে সকলকে নিয়ে 27 দফা থেকে 31 দফা, তার আগে ভিশন 2030 দেশের বেগম খালেদা জিয়া, এখন সবকিছু মিলিয়ে আমাদের দেশ গড়ার সময়, নেশন বিল্ডিং এর সময়। এবং নেশন বিল্ডিং করতে গেলে একটি দল হিসাবে আমরা কি করব, সেই কথাগুলো আমরা সামনে নিয়ে আসছি। এতদিন শেখ হাসিনার পতনের ছিল আমাদের একমাত্র লক্ষ্য, মূল লক্ষ্য। এখন কিন্তু আমরা তারেক রহমান সাহেব যেটা করছে, আপনারা খেয়াল করবেন, উনি রাজনীতিতে সহনশীলতার কথা বলছেন।
বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি বদলে দেওয়ার জন্য সহনশীলতার কথা বলছেন। উনি ভিন্ন মত পোষণ করেও অপরের মতকে সম্মান জানানোর কথা বলছেন। কারণ রাজনৈতিক সংস্কৃতি যদি পরিবর্তন না হয়, 100 সংস্কার করেও এই দেশের কোনো ভবিষ্যৎ নেই। রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে হবে। এই জন্য দেশ গড়তে হলেও রাজনীতিতে পরিবর্তন আনতে হবে। আমাদের নেতা কর্মীদেরকেও আমি বলছি একই কথা, সহনশীল থাকবেন, অপরের সাথে দ্বিমত পোষণ করেও তার মতের প্রতি সম্মান জানান, অসুবিধা নেই। কারণ এখন আমাদেরকে দেশ গড়তে হবে, এখন যুদ্ধক্ষেত্রে নাই আমরা। যখন নির্বাচন শেষ হয়ে যাবে এই দেশটাকে তো গড়তে হবে। জিয়া রহমান সাহেব যেভাবে দেশ গড়েছে, দেশের নেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে দেশ গড়েছে, তারেক রহমান সাহেব দেশ গড়ার যে স্বপ্ন, যে স্টোরি জাতির সামনে তুলে ধরছে, উই হ্যাভ টু টেল দেম দ্য স্টোরি। গল্প বলতে হবে, দেশ গড়ার গল্প বলতে হবে 31 দফার মাধ্যমে। আগামীর বাংলাদেশে আমাদের তরুণদের ভূমিকা কি হবে, তাদের ভবিষ্যৎ কি হবে। আমরা 1 কোটি বাংলাদেশের মানুষের চাকরির সংস্থানের কথা বলছি 18 মাসে, প্রথম 18 মাসে। এটা অনেক একটি বিশাল একটা অ্যাম্বিশাস একটা কথা। অনেকে আমাকে জিজ্ঞেস করে, প্রশ্ন ভাই 18 মাসে কেমনি 1 কোটি লোকের চাকরি দেবেন আপনারা? আমরা এই কথাটা তো আমরা পলিটিক্যাল স্টেটমেন্ট হিসেবে বলছি না। এই কথাটা বিশ্বাস করে অঙ্ক হিসাব কিতাব করে কোন সেক্টরে কত চাকরি হবে, দেশে কত হবে, বিদেশে কত হবে, আত্মকর্মসংস্থান কত হবে, কোন কোন সেক্টরে কত হবে, আমরা হিসাব কিতাব করে বের করেছি। এবং এইগুলোর জন্য যে পরিবর্তন আনবো, যে রাষ্ট্রীয় নীতিমালায়, সেই নীতিমালাও আমরা রেডি করেছি। কোথায় কি পরিবর্তন আনবো, এগুলো মুখের পলিটিক্যাল স্টেটমেন্ট না। এইগুলো তারেক রহমান সাহেব বিএনপির নীতি নির্ধারকদের নিয়ে এই কাজগুলো সমাপ্তি প্রায় করে ফেলেছে। এই স্বাস্থ্য খাতে কি হবে, ডক্টর জাহিদ সাহেবের নেতৃত্বে, এইটাও বিএনপির কাজ প্রায় শেষের দিকে। শিক্ষা খাতে কি হবে, আইটি সেক্টরে কি হবে, ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে কি হবে, কৃষিতে কি হবে, প্রত্যেকটি বিষয়ে পুঙ্খানুপুঙ্খের রূপে আমাদের প্রস্তুতি চলছে, যাতে করে যদি জনগণ আমাদেরকে নির্বাচিত করে প্রথম দিন থেকে আমরা অ্যাকশনে যেতে পারি। ডে 1 থেকে আমরা 180 দিনের যে 1 কোটি চাকরির কথা বলেছি, এটা আমাদের কিন্তু হোমওয়ার্ক করে আমরা কথাগুলো বলছি। এবং এই চাকরিগুলো করার জন্য যে সমস্ত এক্সপার্টিস দরকার, তারাও কিন্তু কাজ করছে বিএনপির সাথে। এখন দেশ গড়তে হবে তো, আপনি পলিটিক্যাল স্লোগান দিয়ে, পলিটিক্যাল রেটোরিক্স দিয়ে বেশি দিন রাজনীতি চলবে না। রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে। দেশ গড়ার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, বিএনপির নেতা কর্মীদের প্রস্তুত থাকতে হবে, বাংলাদেশের কর্মচারী কর্মকর্তাদের প্রস্তুত থাকতে হবে, সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করতে হবে। এই জিনিসগুলো মানুষের কাছে পৌঁছে দিতে হবে আমাদেরকে। এইটাই হবে যে একটা নির্বাচিত সরকারের নতুন বাংলাদেশ গড়ার যে চিন্তা, সেটা যে আমরা প্রতিফলিত করব, বাস্তবায়ন করব, এটা বাংলাদেশের মানুষকে আমাদের সামনে পরিষ্কার করতে হবে। এবং আপনারা লক্ষ্য করবেন তারেক রহমান সাহেবের বক্তৃতায় কিন্তু উনি যতই বক্তৃতা দেন, উনি কিন্তু উন্নয়নের একটা আলাদা চ্যাপ্টার আছে বক্তৃতার সাথে। প্রত্যেকটি বক্তৃতার সাথে উন্নয়নের একটা চ্যাপ্টার আছে। কারণ এইটা ব্যতীত আগামী দিনে রাজনীতি হবে না। শেখ হাসিনা পলায়ন করার পরে বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন হয়েছে, যে আকাঙ্ক্ষা জেগেছে, সেটা যদি রাজনীতিবিদরা অনুধাবন না করে, রাজনৈতিক দল অনুধাবন না করে, সেই রাজনীতিকেরও কোনো ভবিষ্যৎ নাই, সেই রাজনৈতিক দলেরও কোনো ভবিষ্যৎ নাই। এটা বিএনপি ধারণ করে আমাদের রাজনীতির দিকে আমরা এগিয়ে যাচ্ছি। মানুষের আকাঙ্ক্ষাকে, মানুষের আগামী ভবিষ্যতের ভাবনাকে
আমরা ধারণ করে বাংলাদেশের মানুষের চিন্তাকে ধারণ করে আমাদের আগামী দিনের রাজনীতি হবে সেই পথে, এবং সেই কাজগুলো বিএনপি করে যাচ্ছে, এবং আপনাদের সকলকে নিয়ে সেই কাজগুলো আমরা সফল করতে সফল হব আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।